বাইসাইকেল কিক পানেনকা শটে গোল হামজা চৌধুরীর অসাধারণ ফুটবল শেষ পর্যন্ত বাংলাদেশ দল নেপালের সাথে ২-২ গোলের ম্যাচ ড্র করেছে। বাংলাদেশ নেপাল ম্যাচ নিয়ে কথা বলতে আমার সাথে রয়েছেন শেখ আশিক। আশিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আশিক, আপনি মাঠে ছিলেন এবং বাংলাদেশ দল যেভাবে শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচটা ড্র করেছে, আসলে বাংলাদেশের জন্য আমার কাছে মনে হচ্ছে এই ড্রটাই হারের মতো। আমার কাছেও সেই একই জিনিসটাই মনে হচ্ছে, এই ড্রটা আসলে হারের চেয়েও বেশি লজ্জার। দেখেন যে নেপাল এমন একটা দল যাদের দেশে প্রায় ৯০০ দিনের মতো কোনো ফুটবল লিগ নেই, ঘরোয়া ফুটবল নেই। নেপালের ৮ জন ফুটবলার খেলে বাংলাদেশের ঘরোয়া লিগে, তারপরে তারা ভুটানে খেলে, এখানে খেলে খেলে তারা তৈরি হচ্ছে। সেই নেপাল বাংলাদেশের সাথে ফার্স্ট হাফে লিড নিল এবং সেকেন্ড হাফে গিয়ে ২টা গোল হজম করে শেষ মুহূর্তে সেই হংকং চায়নার মতো একইভাবে বাংলাদেশ গোল হজম করে ম্যাচটা ড্র করে হারলো। এবং এই ড্র আসলেই বাংলাদেশের হারের চেয়ে বেশি লজ্জার। এক্ষেত্রে আশিক, আপনার কাছে কি মনে হয় যে প্রেস কনফারেন্সে আপনি গেছেন, আপনি কি কাবরেরাকে কোনো প্রশ্ন করেছেন? আমি আজকে কাবরেরাকে প্রশ্ন করিনি, কারণ প্রেস কনফারেন্সের সময় আমি আসলে বাইরে ছিলাম। বাফুফের সভাপতি তাভিদ আওয়ালের একটু মতামত জানতে চাচ্ছিলাম যে উনি আসলে কি বলবেন, কারণ তাভিদ আওয়ালকে আমি দেখেছি যে যখন হংকং চায়নার বিপক্ষে ম্যাচটা যখন হারে, তখন আমি তাভিদ আওয়ালকে জিজ্ঞেস করেছিলাম যে বাফুফের যে আপনারা যে এই যে রেখেছেন হাভিয়ের কাবরেরাকে, তার টেকনিক বলতে তো কিছু নেই, আছে শুধু স্বেচ্ছাচারিতা এবং তার পছন্দের ফুটবলারদের সে হচ্ছে সবসময় বেশি গেম টাইম দিতে চায় এবং শেষ পর্যন্ত ম্যাচ হারে। তো কাবরেরার বিষয়ে আসলে কি সিদ্ধান্ত নেবেন? সেই দিন যেটা বলেছিলেন তাবিদ আওয়াল যে আমরা মিটিং এ বসে ব্যবস্থা নেব, আগের ম্যাচের কথা, হংকং চায়না ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে হারার পর সেই একই কথা আজকেও বলেছেন। আর কাবরেরাকে আমি গতকালকে জিজ্ঞেস করেছিলাম যে মার্চেই তো হচ্ছে আপনার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তো মেয়াদ শেষ যেহেতু হয়ে যাচ্ছে, আপনাকে যদি বাফুফে অফার করে আপনি কি গতকালকের কথা আমি বলছি, ম্যাচের আগের দিন কন্ট্রাক্ট এক্সটেন্ড করবেন কিনা? তো আমার কাছে এই কথা শুনে সে খুবই খুশি হয়েছে যে কেউ তাকে মানে কন্ট্রাক্ট এক্সচেঞ্জ করার কথা বলছে, যে কন্ট্রাক্ট বৃদ্ধির কথা কেউ একজন বলছে। আচ্ছা, সে কিন্তু এখন বাংলা মোটামুটি বোঝে, বলতে না পারলেও মোটামুটি ভালোই বোঝে বাংলা, কে কি বলছে সেটা বুঝতে পারে। এরপর ম্যাচের যখন ক্যাপ্টেনের পালা আসলো, তো ক্যাপ্টেনকে আমি জিজ্ঞেস করলাম, জামাল ভুইয়া, কাবরেরা তখন পাশেই বসা ছিল, তখন জিজ্ঞেস করলাম যে আপনি তো জামাল ভুইয়া, আপনি যখন ছিলেন বা হচ্ছে সোহেল রানা, তাজউদ্দিন বা সাদউদ্দিন কিংবা ফাহিম, এরা যখন ছিলেন তখনকার কোচ হচ্ছে হাভিয়ের কাবরেরা। এরপরে হামজা, সমিত আসলো, জায়ানরা আসলো, দলে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে। কাবরেরা কি এই দলের আসলে কোচ হওয়ার যোগ্যতা রাখে কিনা? তিনি কি বললেন? তিনি আসলে, জামাল তো বলল যে হচ্ছে এইটার উত্তর দেওয়ার তো আমি কেউ না, যারা বাফুফের আছে তারাই উত্তর দেবে। কিন্তু আমি কি প্রশ্ন করেছি এটা ভালোভাবে কাবরেরা বুঝতে পেরেছে এবং তার খুব সাথে সাথে মুখ কালা হয়ে গেছে, বডি ল্যাঙ্গুয়েজ একেবারে চেঞ্জ হয়ে খুবই মানে ইতস্তত বোধ করতেছিল কাবরেরা। সে বুঝেছিল যে আমি আসলে কি বলছি, কারণ সে এখন বাংলাটা বোঝে, বলতে না পারলেও। আচ্ছা, আজকের ম্যাচে হাভিয়ের কাবরেরা আমরা দেখেছি যে ফুটবলারদের তারা সাধারণত যে পজিশনে খেলেন সেই পজিশন থেকে সরিয়ে অন্য পজিশনে খেলিয়েছেন। এই ব্যাপারটাকে আসলে আমরা বারবারই দেখছি বাংলাদেশের ম্যাচগুলোতে, প্রায়ই তিনি এই কাজটা করছেন। আজকে প্রথমে যেটা বলি, ফাহিম মূলত লেফট উইঙ্গার, ফাহিমকে খেলিয়েছে রাইট উইংয়ে। রাকিবকে তিনি তো বরাবরই রাইট উইং থেকে খেলান স্ট্রাইকারে, আবার সেই রাকিবকে মাঝে মাঝে দেখলাম লেফট উইংয়ে সুইচ করতেছে। তার লেফট উইঙ্গার ফাহিমকে আনতেছে রাইট উইংয়ে, আর রাইট উইং এর রাকিবকে লেফট উইংয়ে সুইচ করা। মানে এগুলো করার কারণ, এগুলো তিনি আসলে নিজেকে পেপ গার্দিওলা মনে করেন হয়তোবা, মানে তিনি হয়তোবা মনে করেন যে গার্দিওলা স্প্যানিশ, আমিও স্প্যানিশ, গার্দিওলারও হেয়ার স্টাইল যেমন, আমারও হেয়ার স্টাইল তেমন। তো এই জায়গা থেকে সেও আসলে নিজেকে গার্দিওলার মতোই মনে করেন এবং যে কারণে আসলে সেও গার্দিওলার মতো, গার্দিওলা যেমন মুহূর্তে আসলে বিভিন্ন পজিশন সুইচ কিংবা সেই এল ক্লাসিকোর আগের রাতেই যখন মানে ফলস নাইন বের করলেন, মেসিকে খেলাবেন ফলস নাইনে, সেই সিদ্ধান্ত যেমন নিয়েছিলেন গার্দিওলা, ঠিক একইভাবে হাভিয়ের কাবরেরা এটা নেয়। কিন্তু বাস্তবে তিনি যে আসলে হাভিয়ের কাবরেরা, এটাই মনে হয় আমার কাছে উনি বারবার ভুলে যান, যে কারণে আসলে মানে ফলাফলটা পেসটা তো আজকে কাজে লাগানো যায়নি। রাকিবকে আপনি যদি রাইট উইংয়ে খেলান, রাকিবের ওই পেসটা কাজে লাগাতে পারবেন, কিন্তু রাকিব যে পজিশনে আসলে কমফোর্ট না, তাকে সেই পজিশনে খেলালে আপনি কিভাবে তাকে কাজে লাগাবেন? এটাই হচ্ছে প্রবলেম। আশিক, হামজা চৌধুরীকে আমরা দেখেছি ডিফেন্সে তিনি, অ্যাটাকিংয়ে তিনি, এবং আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু টপিক দেখতে পেয়েছি, সেখানে বলা হচ্ছে হামজা কেন না বাংলাদেশের
গোল পোস্টে তিনি কি গোল পোস্টের দায়িত্ব নেবেন নাকি? সোশ্যাল মিডিয়াতে আসলে আলোচনা হচ্ছে। দেখেন যে হামজা চৌধুরী মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, প্রয়োজনে সে রাইট ব্যাকেও খেলে থাকেন। বাংলাদেশের জয়ের মানে দলের ডিফেন্স সামলানোর জন্য তাকে সেন্টার ব্যাকে খেলতে হয়। এরপরে হচ্ছে তাকে আবার আক্রমণে ওঠার জন্য, বাংলাদেশে তো গোল করার কেউ নাই, আক্রমণে ওঠার জন্য গোল করতে হয়, তাকে সেই দায়িত্ব নিতে হয়। মানে এইভাবে লাস্ট কবে কে করছে যে বাংলাদেশের হয়ে 6টা ম্যাচে 4টা গোল কোন কার আছে? 5 ম্যাচে 4 গোল, 6 ম্যাচ টোটাল, 6টা ম্যাচ হয়েছে। হংকং চায়নার বিপক্ষে 2টা ম্যাচ, ভুটানের বিপক্ষে 1টা ম্যাচ, ভারতের বিপক্ষে 1টা ম্যাচ, নেপালের বিপক্ষে এই ম্যাচ। টোটাল হচ্ছে জামাল ভুঁইয়া মানে হামজা চৌধুরী 6টা ম্যাচ খেলেছে, 6টা ম্যাচে তার 4টা গোল। এই যে 4টা গোল, শুধু গোল নেই ভারত ম্যাচে, এর অভিষেক ম্যাচে, এরপরে তো এসে দেশের মাটিতে প্রথম ম্যাচে গোল পেলেন। তো 6 ম্যাচে 4 গোল করেছে। বাংলাদেশের কোনো মানে অবস্থা হয়েছে এমন, আমাদের কিছুদিন পরে হেডলাইন লিখতে হবে হয়তোবা যে দেশের ডিফেন্স সামলাতে এসে হয়ে গেলেন স্ট্রাইকার, হামজা চৌধুরী হয়ে গেলেন স্ট্রাইকার। আমাদের হয়তোবা এই ধরনের হেডলাইনও লিখতে হতে পারে। তো এই হচ্ছে সিচুয়েশন। আসলে তাকে ওই যে গোল আটকাতে হচ্ছে, গোল করতে হচ্ছে, ওই একটা পজিশনে আসলে আমার কাছে মনে হচ্ছে বাকি আছে শুধু মিতুল মারমার হাত থেকে গ্লাভসটা খুলে নিয়ে নিজেকে হয়তোবা গোল পোস্টে দাঁড়াতে হতে পারে। মিতুল মারমার কথা বলছিলেন আপনি, তিনি যেভাবে প্রথম গোলটা খেয়েছেন আজকে, নিয়ার পোস্টে ছিলেন মিতুল মার, সেখান থেকে গোল হজম করাটা আসলে এক ন্যাশনাল টিমের একজন গোলকিপার যিনি দেশকে রিপ্রেজেন্ট করছেন, সেটা আসলে কতটা যৌক্তিক মনে হয়? অবশ্যই যৌক্তিক না। আমি যখন ম্যাচটা দেখছিলাম প্রেস বক্সে বসে, তখন আমার পাশেই বসা ছিলেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা গোলরক্ষক, এবং যদি বলে আমিনুল হকের পরে সবচেয়ে ভালো গোলরক্ষক বাংলাদেশের ইতিহাসে বিপ্লব ভট্টাচার্য তিনি ছিলেন। তিনি এবং আমি একসাথে বসে খেলা দেখেছি, এবং উনি হচ্ছে প্রেস বক্সের ওই জায়গা থেকে ফ্লোরে সবচেয়ে ভালো খেলা দেখা যায় বলে তিনি ভিআইপি বক্সের সিট ছেড়ে এসে আমার পাশে মানে আমাদের প্রেস বক্সে বসে খেলা দেখেছেন। উনি নিজেও খুব হতাশ হয়েছেন যে এই পজিশন থেকে আসলে গোল মিস করা মানা যায় না, বা আমরাও তো আমাদের সময়ও তো আমরা এই ধরনের মিসগুলো করতাম না। উনি নিজেও হতাশ হয়েছেন, এবং উনি বারবার করে বলছিলেন যে মিডফিল্ডের আসলে এই অবস্থা কেন, মিডফিল্ড দিয়ে আক্রমণে উঠতে পারছে না, গোলকিপার ভুল করছে, শুধুমাত্র উইং দিয়ে অ্যাটাকে যাচ্ছে। তিনিও বেশ মানে দলের পারফরমেন্স নিয়ে খুব হতাশ ছিলেন, এবং আমাদের স্টার প্লে লাইভেও তিনি মিড ব্রেকের লাইভে পুরোটা সময় ছিলেন এবং সেই হতাশার কথাগুলো বলেছেন। তো দিন শেষে আসলে উনি বলেছিলেন কামব্যাকও করবে, বাংলাদেশ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই পুরনো রোগে ধরে আসলে ঘুরে ধরা যে বাংলাদেশের অবস্থা, সেই একইভাবে আসলে শেষটা হলো। আশিক, খেলা যখন চলছিল আপনি ছিলেন মাঠে, এবং বাংলাদেশ যখন শেষ মুহূর্তে দ্বিতীয় গোলটা হজম করলো, আপনি 3-4টা ছবি পাঠিয়েছেন, আমরা দেখতে পেয়েছি যে হামজা চৌধুরী তিনি ডাগ আউটে খুবই হতাশ, তাকে দেখলাম যে খুবই মনে হয় যে ভেঙে পড়েছেন তিনি। হামজাকে তখন প্রচন্ড হতাশ লাগছিল। ডাগ আউটের পাশে বসেছিলেন, একবার ডাস্টবিনের পাশে বসে, ডাগ আউটের পাশে একটা ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনের পাশেও তিনি বসে পড়েছেন এবং তাকিয়েছিলেন যে মানে কিভাবে গোলটা হজম করলো, এবং হামজা রীতিমতো অবাক হয়ে বিরক্ত হয়ে তাকিয়েছিলেন, এবং মানে মনে হচ্ছিল রাজ্যের হতাশা হামজা চৌধুরীর উপর ভর করেছে। এবং ম্যাচের আমি আরো একটা দৃশ্যের কথা বলি। ফার্স্ট হাফে যখন হামজা চৌধুরী খেলছিলেন, তখন হামজা বল চাচ্ছে, তাকে বল দিচ্ছে না, পরে কাবরেরাকে হামজা ডেকে দেখাচ্ছে, দেখো তোমার প্লেয়াররা আমাকে বল দিচ্ছে না, আমি এখানে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি। সেটা কি কার কথা বলছে? আমার ওই মুহূর্তে খেয়াল নেই আসলে, যে মিডফিল্ডার কেউ একজন হবে, যে হতে পারে সোহেল রানা হতে পারে, বা মানে কেউ একজন হবে মিডফিল্ডার, আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু খুবই হতাশ লাগছিল। সে ডেকে কাবরেরাকে দেখাচ্ছিল, দেখো অবস্থা। তো এই হচ্ছে হামজার মানে বর্তমান কন্ডিশন। সে গোল করছে মানে কিছুক্ষণের জন্য, পরে ইন্ডিয়া ম্যাচ হচ্ছে আমাদের মূল ম্যাচ, ইন্ডিয়া ম্যাচের জন্য তাকে তুলে নেওয়া হয়েছিল, খুবই ভালো ডিসিশন, এবং সে হালকা আঘাতও পেয়েছিল মাঠের মধ্যে, যে কারণে তাকে তুলে নেওয়া হলো। কিন্তু যতটুকু সময়ের জন্য হামজা চৌধুরী মাঠের বাইরে গেলেন, ওই সময় আসলে নেপালের কোচ তিনিও কিন্তু ম্যাচ শেষে বলেছেন যদি হামজা থাকতো নেপাল হয়তো গোলটা করতে পারতো না। এটা খুবই নরমাল বিষয়। হামজা তো আসলে ওইভাবেই করছিলেন। হামজা তো নেপালের ফুটবলারদের নিয়ে খেলছিলেন, বল পায়ে রেখে হামজা আগাচ্ছে, নেপালের ফুটবলার অনেক চেষ্টা করছে তার পা থেকে বল নেওয়ার, কিন্তু নিতে পারছে না। আবার আমরা ফার্স্ট হাফে এটাও দেখেছি, হামজা যখন কর্নার কিক নিচ্ছে জামাল ভুঁইয়া, হামজা বক্সের মধ্যে ঢুকছে, হামজাকে 4-5 জন মিলে ধরে রাখছে, জার্সি ধরে টানাটানি শুরু করছে, মানে হামজাকে আটকাতেই পারছে না তারা, মানে লিগ্যাল ওয়েতে। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। কিন্তু হামজা উঠে যাওয়ার পরেই মনে বাংলাদেশকে পেয়ে বসেছে, এবং সেই ঘটনা আসলে ঘটেছে। এবং ইন্ডিয়ান একজন জার্নালিস্ট তিনি তার একটা কন্টেন্টে বলেছেন, আমি এই শোতে আসার আগেই দেখেছি কন্টেন্টটা, সেই কন্টেন্টে তিনি বলেছেন যে হামজা চৌধুরী যে মানের ফুটবলার, বাংলাদেশের অন্য ফুটবলার যারা রয়েছেন প্রবাসী ফুটবলার ছাড়া, তারা হচ্ছে বিলো স্ট্যান্ডার্ড।
এবং নেপাল যদি হামজার মতো কোনো প্লেয়ার নিয়ে বাংলাদেশের এগেনস্টে খেলতো, নেপাল এই ম্যাচে অন্তত 4টা গোল করতে পারতো। নর্মাল কথা বলেছে আপনি, সম্ভবত চোপড়া স্পিক্স এর কথা বলছিলেন। তিনি মূলত ক্রিকেট নিয়ে কন্টেন্ট বানান, তবে বাংলাদেশ ভারতের ফুটবল নিয়ে বানান, বা এই ম্যাচগুলো তিনি দেখেন, এশিয়ান কাপের খেলা যখন হয়, এবং তিনি বেশ ভালো অ্যানালাইসিসই করেন। উনি বলছিলেন যে কথাটা একদম সত্য। দেখেন যে মানে নেপালে অত বড় স্টার নেই, অঞ্জন বিস্তা বা হচ্ছে অনন্ত তামাং বা হচ্ছে গোলকিপার কিরণ, তারা মোটামুটি লেভেলের বা একটু ভালো লেভেলের। আপনি যেটা বলছিলেন যে ঘরোয়া ফুটবল নেই, ঘরোয়া ফুটবল নেই, মানে তাদের ঘরোয়া লিগ হয় না, তারা হয় খ্যাপ খেলে বেড়ায় আর না হলে দেশের বাইরের লিগগুলো খেলে। এই হচ্ছে অবস্থা। বাংলাদেশের নেপালের 8 জন খেলে, এর মধ্যে ব্রাদার্স ইউনিয়নেই খেলে 4 জন। আচ্ছা, তো এই দলটা হচ্ছে বাংলাদেশে থাকে, এদের ক্যাপ্টেন সহ সবাই বাংলাদেশেই থাকে। যেমন ওদের ক্যাপ্টেন এবং গোলকিপার আছে, কিন্তু বেশ ভালো করেছে, সে থাকে বসুন্ধরা এরিয়াতে। তো এইভাবে তারা বাংলাদেশেই থাকে, তাদের এই সবকিছু পরিচিত জায়গা। আচ্ছা, নেপালের কোচ নতুন দায়িত্ব নিয়েছেন হারি খাটকা, একজন নেপালের লেজেন্ডারি প্লেয়ার, এবং অঞ্জন বিস্তা সহ তিনি যেভাবে কোচিং করিয়েছেন প্লেয়ারদের। আমি একটা তথ্য দিই, অঞ্জন বিস্তার সাথে উনিও যৌথভাবে নেপালের ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরার। আচ্ছা, তো একেবারে স্বল্প সময় নেপালে একজন অস্ট্রেলিয়ান কোচ ছিলেন রোসি, তিনি চলে গেছেন, এরপরে হচ্ছে এই দায়িত্ব। এবং স্বল্প সময়ে একটা দেশ যেখানে ঘরোয়া ফুটবল নেই, সেই প্লেয়ারগুলোকে এক সুতোয় গাঁথা নতুন করে দায়িত্ব নিয়েছেন, বেশি দিন হয়নি, কিন্তু হাভিয়ার কাবরেরা অনেক দীর্ঘদিন থেকে বাংলাদেশের দায়িত্বে রয়েছেন, বেশি সময় ধরে দায়িত্বে আছেন। তিনি কি করছেন আসলে? তিনি যে কি করছেন এটা আসলে গোটা বাংলাদেশের ফুটবল ফ্যানরা আসলে দেখতে পাচ্ছেন। হাভিয়ার কাবরেরা কি বলছেন, এটা মানে এই শোতে বসে প্লেয়ার আমার কাছে জিজ্ঞেস করে আপনার উত্তর পাওয়ার কিছু নেই, এবং আমরা প্রায় এটা কথা বলে থাকি। আমার কাছে মনে হয় এটা নিয়ে কথা বলা হয়তো বা বাড়াবাড়ি এবং সময় নষ্ট করা, যে কাবরেরা আসলে কি করছেন, কেন করছেন, তার আসলে যোগ্যতাই এতটুকু। আপনি যখন একজন কোচ আসে, মানে আমরা দেখেছিলাম যে লিওনেল স্ক্যালোনি যখন ওয়ার্ল্ড কাপ জিতলেন তখনও তিনি নিশ্চুপ দাঁড়িয়েছিলেন, আর হাভিয়ার কাবরেরা যখন হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশ তৃতীয় গোল করে সমতায় ফিরল তখন ঢাকার মাঠে তখন তিনি মানে বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন করে ফেলেছিলেন। চাকরি বেঁচে গেল বা সামথিং, যাই হোক। তো এইগুলো হচ্ছে মানে আপনার কোয়ালিটি, যেমন আপনি কোয়ালিটি অনুযায়ী যদি যা পাবেন সামান্য পেলেও আপনার কাছে মনে হবে আমি মানে বিশ্ব জয় করে ফেলেছি। আবার স্কালোনির মতো যারা আছেন তারা ওয়ার্ল্ড কাপ জেতার পরেও তাদের কাছে মনে হবে যে আমি আসলে কিছুই করতে পারিনি, হয়তো দায়িত্ব পালন করতে পেরেছি। বাফুফেতে কি এমন একজন কর্মকর্তাও নেই যিনি অন্তত অনুধাবন করতে পারছেন যে আমাদের হাতে হামজা, সমিত, জায়ান এদের মতো তারকা এখন রয়েছে, কেন না আমরা কাবরেরাকে বাদ দিয়ে একজন ভালো কোচ নিয়ে আসি, বাংলাদেশের খেলার মানটাকে আরো এক ধাপ উঁচুতে যিনি নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, বাফুফেতে একজন আছেন যিনি আসলে এটা নিয়ে কথাও বলেছিলেন, একদম ভরা মজলিসে, যে কাবরেরার পদত্যাগ চাই। এরপরে আসলে তাকেই তার পজিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার পদত্যাগই করতে হয়েছে, তার পদত্যাগ ন্যাশনাল টিমস কমিটি থেকে তাকেই সরিয়ে দেওয়া হয়েছে। এবং উনি এখনো বলেন যে যতদিন কাবরেরা আছে ততদিন আমি ন্যাশনাল টিম কমিটিতে যাব না, এই আন্দোলন আমার চলবে। সে কিন্তু বাফুফের মেম্বার পদেই আছে, ন্যাশনাল টিম কমিটিতে নাই, কিন্তু সে তার অবস্থানে এখনো অনর আছেন। আচ্ছা, আশিক, কিউবা মিচেলের আজকে ডেবিউ হয়েছে বাংলাদেশের জার্সিতে। হামজা চৌধুরীকে উঠিয়ে কিউবা মিচেলকে নামানো হয়েছে। হামজা চৌধুরী ইনজুর্ড ছিলেন। কিউবাকে আসলে তার যে প্রপার পজিশন, যে পজিশনে তিনি খেলে থাকেন, সেই পজিশনে কি তাকে খেলানো হয়েছে? কিউবাকে পজিশন দেওয়া হয়েছে। আসলে কিউবা যে যতটুকু সময় পেয়েছেন এই সময় আসলে তার উপর আবার অভিষেক ম্যাচের পরে কিউবা এতদিন বসে আছেন, তার উপর প্রত্যাশার চাপটাও বেড়ে গেছে, যে কারণে আসলে কিউবার কাছ থেকে আপনি 1-2 ম্যাচে অত ভালো কিছু পাবেন না। আমার কাছে তারপরে যতটুকু সময় খেলেছে একেবারে যে খারাপ খেলেছে আমি সেটা বলিনি। পজিশন আসলে সুইচ করে আসলে খেলা হচ্ছিল, প্রপার পজিশন পেতে একটু টাইম লাগবে, কারণ তার দুইটা ভালো ব্লক করেছেন। হ্যাঁ, ভালো ব্লক। তার মেইন পজিশনে আসলে সমিত সোম খেলেন, মানে তাকে যে পজিশন, তার যে পজিশনটা, যে কারণে এই কথাটা আমি এই কারণেই বলছি, দেখেন যে কিউবা মিচেল যে দুইটা ব্লক করেছেন, সেই একই রকম কাজ যদি সোহেল রানা সিনিয়র করতে পারতেন তাহলে বাংলাদেশ কিন্তু প্রথম গোলটা কনসিড করতো না। এইটাই তো ভুল। সোহেল বাংলাদেশ যখন প্রথম গোল কনসিড করে তখন গোল পোস্টের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশের ফুটবলার ছিলেন, এবং এমনও মনে হয়েছে, বিপ্লব ভট্টাচার্য বলছিলেন যে এমনও হতে পারে যে মানে এত বেশি ফুটবলার রয়েছে যাদের কারণে আসলে মিতুল মার্মার জোন ব্লকও হতে পারে, যে তার দেখতেও সমস্যা হতে পারে। তো এতজন ফুটবলার থাকার পরেও তারাও তো আটকাতে পারেননি। ওই যে সোহেল রানার কথা বলেন বা ডিফেন্ডার যার কথাই বলেন না কেন, দিন শেষে আসলে মানে দায়টা আসলে সবার উপরে যায় যারা ওই পজিশনে ছিলেন। আচ্ছা, সোহেল রানা জুনিয়র তিনি আজকে কোন পজিশনে খেলেছেন? সোহেল রানা জুনিয়র মিডফিল্ডে খেলেছে। আমি একটা কথা বলি, এবং আরো আমার সঙ্গে যারা ছিলেন
বাংলাদেশ টিমের সাবেক ফুটবলার সহ গণমাধ্যম কর্মী সহ যারাই ছিলেন, সোহেল রানা জুনিয়রকে নিয়ে আমরা একটা আলোচনা করছিলাম যে সোহেল রানা জুনিয়রকে আমরা শুধুমাত্র যে 11 জনের যে লিস্ট, ওই লিস্টেই শুধু দেখেছি, মাঠে তো দেখলাম না। মানে এই আলোচনা আমাদের মধ্যে হচ্ছিল। তার পারফরম্যান্স দেখে আপনাদের এটাই মনে এটা মনে হয়েছে তাকে শুধু আমরা যে 11 জনের যে লিস্টটা হয়েছে ওই লিস্টের মধ্যে দেখেছি, মাঠে তো কোথাও তাকে খেলতে দেখলাম না। তাহলে এই প্লেয়ারগুলোকে কেন কাবরেরা দিনের পর দিন সুযোগ দিয়ে যাচ্ছে? এই যে বাংলাদেশের যে লিগের যে মান, এই মানের লিগেই তারা ভালো পারফর্ম করছে, এই জন্য তাকে সুযোগ দিচ্ছে। কারণ আপনার হাতেই আছে এই লিগ, এর মধ্যেই আপনার হাতেই আছে এই প্লেয়ার, মানে এর থেকে ভালো প্লেয়ার নেই। ভালো প্লেয়ার না, এই কিউবা মিচেলদেরকে আসলে গেম টাইম দিচ্ছে না, বা যাই হোক, মানে এখনো ক্লাবের সাথে হয়তো মানিয়ে নিতে পারেনি, যে কারণে আসলে এই প্রবলেমগুলো হচ্ছে। আশিক হামজাকে আমরা যেভাবে দেখেছি যে প্রত্যেকটা মুহূর্তে দেখা গেছে তার বডি ল্যাঙ্গুয়েজে বাংলাদেশ দলের জন্য লড়ে যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার একটা অদম্য আগ্রহ, এবং ফার্স্ট হাফের শেষ দিকের একটা ইনসিডেন্ট আমার মনে পড়ছে যেখানে তিনি নেপালের গোলকিপারকে চ্যালেঞ্জ করেছেন এবং গোলকিপার সেটা থ্রো ইন বলটাকে সীমানার বাইরে কর্নার হয়েছিল, অর্থাৎ টিমমেটদের উজ্জীবিত করা এই ব্যাপার। এবং হামজার ভিতরে আরো একটা বিষয় আছে, একদম এভাবে উজ্জীবিত করে। দ্বিতীয়ত হচ্ছে হামজাকে আপনি কখনোই দেখবেন না টিমমেটের কারণে ম্যাচ হারে, এটা হামজাও জানে। হামজার বিরক্ত লাগে কিন্তু কোনোদিন কোনো বিরক্তি প্রকাশ করে না। আমরা যখন মাইক্রোফোন ধরি কোনোদিন কারোর উপর ব্লেম করে না। আচ্ছা, সব সময় ভাগ্যের উপর ব্লেম করে, সব সময় বলেন ইনশাআল্লাহ আমরা পরের ম্যাচে ভালো করব। মানে এইগুলাই মানে আশার বাণী শোনা, কিন্তু হামজা কখনো কাউকে ব্লেম করে না। সে দরকার হলে নিজের উপরও দোষ নেবে, কিন্তু কখনো কাউকে ব্লেম করে না। টিমমেটদের কখনো মানে অসাধারণ একটা গুণাবলী আসলে তার মধ্যে। আচ্ছা, সমিত সোমের আজকে যে গেম টাইম পেয়েছে সেখানে তিনি কতটুকু ভালো খেলেছেন? সমিত সোম তো আমি বলি যে সমিত সোম হচ্ছে বাংলাদেশের মিডফিল্ডের ইঞ্জিন, এবং এই ইঞ্জিন যতক্ষণ আপনি মাঠের বাইরে রাখবেন আপনার মানে মেশিন বন্ধ থাকবে। আচ্ছা, তো এই অবস্থায় আসলে হয়। সমিত সোম অসাধারণ একজন। তাহলে তাকে ফার্স্ট হাফে কেন দেখা গেল না? ফার্স্ট হাফে হয়তোবা কোচ মনে করেছেন যে যেহেতু ভারত ম্যাচের জন্য আসলে তাকে ফিট রাখা, বা হচ্ছে ভারত ম্যাচের জন্য তাকে পুরোপুরি প্রস্তুত রাখা, কারণ সমিত হচ্ছে মাত্র ম্যাচ খেলে এসেছেন। এরপরে হচ্ছে একদিন আগে মাত্র জয়েন করেছেন দলের সাথে, এজন্যই হয়তোবা। কিন্তু আমরা আসলে মানে এই ক্ষেত্রে আমি কাবরেরার অত বেশি দোষ দিচ্ছি না, সমিতের ব্যাপারে অত বেশি দোষ দিচ্ছি না। কারণ দেখেন যে আজকের যে ম্যাচটা, নেপালের বিপক্ষে যদি আপনার পূর্ণ শক্তি শুরুর একাদশ নিয়ে নামতে হয়, তাহলে আপনি ভারতের সাথে কি করবেন? কিংবা যখন আমরা একটু শক্তিশালী দলের সাথে খেলবো তখন আপনি কি করবেন? আচ্ছা, যদি এই ম্যাচ থেকে আমি হামজাকে সরিয়ে দিই, বাংলাদেশের বাকি সবাই আছে, হামজাকে সরিয়ে দিলাম, তাহলে আপনি কি দেখতে পাবেন? তাহলে আমি দেখতে পাবো যে প্রথমে 2টা গোল নাই, এবং 2টা গোল যদি না থাকে তাহলে কি হবে? বাংলাদেশ 2-0 গোলে হেরেছে। আচ্ছা, মানে অঙ্কের হিসাব বা সহজ হিসাবে যদি আমি চাই, আমি এটাই দেখতে পাচ্ছি। এবং সেকেন্ড হাফের প্রথম 5 মিনিট যেভাবে বাংলাদেশ খেলেছে, বিশেষ করে হামজার কথা বলতে হচ্ছে, সেই 5 মিনিটের পর অর্থাৎ হামজা যখন উঠে গেল, তারপরে কি হলো বাংলাদেশ দল আসলে চিরচেনা যে অবস্থা হয়েছে। এবং গতকালকে প্রেস কনফারেন্সে জামাল ভুঁইয়া যেটা বলছিলেন যে হংকং এর বিপক্ষে আমরা হেরেছিলাম, আমরা ভাবছিলাম যে খেলাটা শেষ হয়ে গেছে। এটা আরেকটা শোতে আপনি বলেছেন। হ্যাঁ, আরেকটা শোতে বলেছিলাম, ওইটা জামাল আমাকে পার্সোনালি বলেছিল। আর কালকে প্রেস কনফারেন্সে এটা কি আমাদের শো দেখার পরই জামাল বুঝেছে না এখন বলে দেওয়া যায়? হয়তোবা হতেও পারে যে যেহেতু আর বিষয়টা গোপন নাই বলেই দিই। তো জামাল কালকে ভরা মজলিসে প্রেস কনফারেন্সে বলে দিয়েছে, 4-5 জন মনে করেছে খেলা শেষ, মানে অনেকেই মনে করেছে খেলা শেষ। তো হয়তোবা সেই অবস্থাই হয়েছে আজকেও সেম থিং হতেই পারে। মানে আসলে আমি খুবই হতাশ এই খেলাটা দেখে। আপনারা মাঠে যারা ছিলেন, সাংবাদিক যারা ছিলেন, রিপোর্টার যারা ছিলেন, আপনি তো মাঠে ছিলেন, মাঠ থেকে এসে বিভিন্ন গল্প করছিলেন, সেই গল্পগুলোর কয়েকটা যদি দর্শকদের বলতেন। কোন ধরনের গল্প আসলে আপনি দর্শক? হতাশার গল্প, আপনারা কিভাবে হতাশার প্রথম প্রকাশ আমি বহিঃপ্রকাশ দেখি, সেটা হচ্ছে যখন বাংলাদেশ প্রথম গোল হজম করে, গণমাধ্যম কর্মী যারা ছিল সবাই নেপালকে চিয়ার আপ করে খুব বেশি তালি দিয়েছে। আচ্ছা, যে সাবাস নেপাল, তোমরা খুব ভালো খেলছো। এরপরে বাংলাদেশ যখন কামব্যাক করলো তখন মোটামুটি সবাই খুব খুশি। বাইসাইকেল গিকে হামজা যখন গোল করে এবং হামজার গোলে যখন লিড পায়, তখন তো সবার খুশি হওয়া ছাড়া উপায় নেই। এই খুশির মোমেন্টগুলো গেল। এবার কোচ হাভিয়ের কাবরেরার বিষয়টা চলে আসে বরাবরের মতোই। কাবরেরাকে কেউ বলছিলেন যে কাবরেরার নামে মামলা করা উচিত, কেউ বলছিলেন যে ড্র হওয়ার পরে, খেলার পরে। এই ধরনের বিভিন্ন সিনারিও আসলে ঘটে গেছে। আর এই তো কাবরেরাকে আমি জিজ্ঞেস করলাম যে আর ইউ পারফেক্ট ফর ইউর পজিশন? তিনি কিছু বলেছেন? তিনি মানে মোটামুটি তার মুখ যত শক্ত করে আটকে বাসে উঠে যাওয়া যায় সেটাই তিনি করেছেন। আচ্ছা, ইন্ডিয়া হচ্ছে যে প্রস্তুতি ম্যাচে ভুটানকে 6 গোল দিয়েছে।
আপনি চিন্তা করেন বাংলাদেশ যদি এই মুহূর্তে ভুটানের সাথে খেলে, বাংলাদেশ কি ভুটানকে 6 গোল দিতে পারবে? বা রিসেন্টলিও তো বাংলাদেশ গোল করার মতো তো হামজা ছাড়া, সমিত ছাড়া হামজা তো ওই যে আমি তো সেই অবস্থায় হচ্ছে, হামজা এসেছিল বাংলাদেশের ডিফেন্স মানে কি বলে বাংলাদেশের তলাবিহীন ডিফেন্স সামলাতে, এসে হয়ে যেতে হলো তাকে স্ট্রাইকার, গোল করতে হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে দেখা গেল সর্বোচ্চ গোল স্কোরার হয়ে গেলেন হামজা কিছুদিনের মধ্যে। মানে খুবই নরমাল হতে পারে, কয়েক মাসের মধ্যে আমরা এটা দেখতে পাবো হয়তো, বা কয়েকটা উইন্ডোর মধ্যে হয়তো বা হয়ে যাবে। তো আলটিমেটলি বাকিরা কি করছে? বাকিরা আগে যা করতো তাই করছে। হামজা তো রীতিমতো বিরক্ত, কিন্তু প্রকাশ তিনি কখনোই করবে না। তার ক্যারেক্টারের সঙ্গেই মানে বিরক্তি প্রকাশ করা বা টিমমেটদের প্রতি বা অন্যকে ব্লেম করা, এটা হামজা চৌধুরীর ক্যারেক্টারের সাথে যায় না, এই জন্য ইনি করেন না। বাট আলটিমেটলি হামজা বিরক্ত। আচ্ছা, এই ম্যাচটা ড্র করার পরেও বিভিন্ন ফুটবল ফ্যানদের যে গ্রুপগুলো রয়েছে সেখানেও ঘুরে ঘুরে সিন্ডিকেটের কথাটা কেন আসছে? সিন্ডিকেটের কথাটা কেন আসবে না কেন আমাকে বলেন। বাংলাদেশের ফুটবল যদি সিন্ডিকেট তো আর শুধুমাত্র জাতীয় দল গঠনের জন্য হয় না, সিন্ডিকেট ক্লাব পর্যায়ে আছে। দেশের মানে ফুটবল কাঠামো বা সুন্দর না করার জন্য বা প্রতিযোগিতামূলক ফুটবল কাঠামো তৈরি না করার পেছনে সিন্ডিকেটের হাত আছে। এরপরে বয়স ভিত্তিকে সিন্ডিকেটের হাত আছে। সিন্ডিকেট আসলে সব জায়গাতে আছে, বাংলাদেশের ক্রিকেটেও আছে, ফুটবলেও আছে। তো এই সিন্ডিকেটে মানে আপনার যখন পাইপলাইন যে ভালো না, পাইপলাইনে যে পর্যাপ্ত ভালো প্লেয়ার নাই, এর পেছনেও সিন্ডিকেট আছে। তো এই সব কিছুর মূলে এসে ধরেন যে আমি যদি বলি যে সিন্ডিকেটের একজন কোচ, যাকে আপনি একটা গুরুত্বপূর্ণ ইজ লেভেল দলের দায়িত্ব দিলেন, যিনি কোচিং করাতে গিয়ে বললেন যে সিন্ডিকেটের কোচ, এটা মানে কি বোঝাচ্ছে? সিন্ডিকেটের কোচ মানে হচ্ছে ধরেন যে আপনি একটা সিন্ডিকেটের অংশ বা আপনার একটা কোরামের অংশ, আপনার মানে উদ্দেশ্য হাসিল করা। হ্যাঁ, আপনার পক্ষের কোচ। এখানে কোচদের ভোট থাকে, অনেক হিসাব থাকে, যে আপনি ওই কোচকে বা ওই ক্লাবকে বাঁচিয়ে রাখবেন, নির্বাচনের মানে বাফুফে নির্বাচনের সময় আপনাকে তারা ভোট দিবে। এ ধরনের বিভিন্ন এজেন্ডা থাকে। আচ্ছা, তো এখানে তো আসলে কারো নাম বলার সুযোগ নেই, আমি প্রমাণ ছাড়া কারো নাম স্পেসিফিক ভাবে বলতে পারবো না, কিন্তু দর্শকরা এটা দেখে, আমরাও দেখি, কানে আসে, বিভিন্ন ধরনের ইস্যু আসে। তো এইভাবে আসলে চলতে থাকে। মানে এটা একেবারে মিথ্যা না, একদম মিথ্যা বলার সুযোগ নেই, আসলে অনেক কিছুই হয়। আজকের ম্যাচে কি রকম সিন্ডিকেট হয়েছে? এটা সিন্ডিকেট তো আপনার একটা নির্দিষ্ট ম্যাচে হবে না, আপনার সিন্ডিকেটের প্রভাব পড়বে। ধরেন যে আপনি যে মানে এই যে আজকে লিগ কাঠামো ভালো হলে নিশ্চয়ই আপনার হাতে আরো ভালো মানের ফুটবলার থাকতো। আজকে ধরেন যে আপনি যেসব ফুটবলারকে নিয়ে অভিযোগ করার সুযোগ পাচ্ছেন, আপনার লিগ কাঠামো ভালো হলে এই ফুটবলার তো আপনার টিমে চান্সই পেত না। এই হচ্ছে বেটার ফুটবলার থাকতো, অনেক কাঠামোগত পরিবর্তন আসতো। অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন যে ওভারঅল যে সিস্টেম সেখানে সমস্যা রয়ে গেছে। এবং এইটাই তো মানে কোনায় কোনায় ভূত বা সর্ষে খেতে ভূত বা সর্ষের মধ্যে ভূত, সর্ষে ফুলে ভূত, এই ধরনের কিছু যাই বলি, মানে আপনি খুঁজেও পাবেন না কোথায় আছে। তাই এটা পরিবর্তন কবে হতে পারে? পরিবর্তন করবে কে? পরিবর্তন করার সদিচ্ছা নেই কারো। আমি যদি বলি যে রাষ্ট্রীয় পর্যায়ে যদি আলোচনা করি, বাংলাদেশে যখন মানে জুলাই আন্দোলন হয়েছিল, তখন কিন্তু যখন তারা আন্দোলন করেছিল, যারাই মানে প্রত্যেকটা মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছে। এখন কি মানে ব্যাপারটা স্বতঃস্ফূর্ত আছে? নেই। অনেকেই যার যার আখের গোছাচ্ছে, আবার কেউ একই ধরনের স্ট্রাকচারেই চলে যায়। এটা আসলে আমাদের দেশের নেচার। মানে এইখান থেকে বের হতে পারাটা হবে হচ্ছে মানে আমূলে বদলে যদি যাওয়া যায় তাহলে বের হওয়া সম্ভব। ফুটবলেও সেই একই কথাই আসলে এখানে একজন দুইজন মানুষের পক্ষে আসলে আপনার ধরেন যে বাফুফের সভাপতি ধরলাম যে এমন একজনকে আপনি সভাপতি বানালেন যে একদম পীর, কিন্তু সে চাইলেও আসলে একা সবকিছু পরিবর্তন করতে পারবে না। আশপাশের লোকগুলো তো সবাইকে ভালো না পেলে বা কিছু লোক অন্তত ভালো না পেলে আপনি এটা পরিবর্তন করতে পারবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। সবাই কি নিজের আখের নিয়েই ব্যস্ত এরকম? বাংলাদেশে তো এটাই হয়। বাংলাদেশে আমি যদি বলি, ধরেন যে একজন যখন চাকরির জন্য প্রস্তুতি নেয়, ধরেন যে বিসিএস ক্যাডার হবে, সে কিন্তু রাত দিন আল্লাহর কাছে তখন দোয়া করে যে আল্লাহ আমাকে শুধু চাকরিটা পাইয়ে দাও, তারপর কি হবে? আমি প্রয়োজনে সম্মানের জন্য চাকরি করব, আমার টাকাও দরকার নাই। না, এরপরেই হচ্ছে মানে যখন চাকরিটা হয় তখন প্রথমে হিসাব আসে আমার বেতন কত, আমি যে এত পরিশ্রম করে আজকে চাকরিটা পেয়েছি, এই পরিশ্রমের সাথে কি আমার এই স্যালারি স্ট্রাকচার যায় না? তো আশপাশের পরিবেশের সাথে তখন নিজেকে মেলানো শুরু করে। আমার স্ট্যাটাসের সাথে কি এই বেতন দিয়ে আমার স্ট্যাটাসের সাথে চলা সম্ভব না? তো তাহলে আমার কি করতে হবে? আমার রাস্তা তো খোলাই আছে, আমি তো হাত ইশারা দিলেই সব হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আলটিমেটলি সব সেক্টরে এই অবস্থা যে আমি যে ধরেন যে কষ্ট করে এই ফেডারেশনটা চালাবো, ধরেন এই ফেডারেশন চালায় আমার লাভ কি? ধরেন একজন ফেডারেশন কর্তার কোনো বেতন আছে? তারপরে একজন ফেডারেশন কর্তা যে দিনের পর দিন দিয়ে যাবে এর পেছনে, তারপরে তো এই পদগুলোর পেছনে
ছোটাছুটি হচ্ছে। ধরেন যে আমি যদি বলি যে মানে ইউনিয়ন পরিষদের মেম্বার, তার বেতন কয় টাকা, এর পেছনে আর বা একজন মেম্বার বা একজন চেয়ারম্যান হতে গেলে কত টাকা খরচ করে, কেন করে? কারণ আমাদের সমাজে যারা এটাই ধরেন যে একজন পুলিশের কনস্টেবলের চাকরির জন্য একজন মানে করেন যে 20-50 লাখ টাকা ঘুষ দিতে রাজি আছে, কেন দেয়? কিন্তু আশপাশে যে লোকজন মানুষ রয়েছে তারা কিন্তু প্রশ্নটা করছে না যে তোমার তো বেতন এত, তুমি এত টাকা কোত্থেকে আনছো। এই প্রশ্ন করার সুযোগ আপনি প্রশ্ন করে কি করবেন? আজকে আপনি কয়জনকে প্রশ্ন করে কি করতে পেরেছেন? এটা আসলে হয় না। আমরা আলোচনা থেকে আমার মনে হয় এত দূরে যাওয়া উচিত না, কারণ আলটিমেটলি অনেকে কানেক্ট করতে পারবে না যে আমরা কোত্থেকে আলোচনা শুরু করে কোথায় চলে যাচ্ছি। তো আমরা ফুটবলে ছিলাম, আমার মনে হয় ফুটবলে থাকা উচিত। বাংলাদেশ ইন্ডিয়ার এগেইনস্টে ম্যাচ 18 তারিখ, এবং যেটা বলছিলাম ভুটানকে 6 গোল দিয়েছে ভারত, বাংলাদেশ নেপালের সাথে 2-2 গোলে ড্র করেছে। সেই ম্যাচে কি হতে পারে? আমি এখনো আশা করি যে বাংলাদেশ জিতবে, তবে এই যে ফুটবলটা আজকে খেলেছে, এই ফুটবলটা খেলে জেতা সম্ভব না। নিশ্চয়ই ভালো ফুটবল খেলবে বাংলাদেশ, মানে আশা তো করতে হবে। আমি যদি আগে থেকেই ধরে নিই, আশা তো করবই আমরা, আমি যদি আগে থেকেই ধরে নিই যে বাংলাদেশ হেরে যাবে, তাহলে আমি তো কিন্তু যার কোচিং এ খেলছে দল তাকে নিয়েই তো প্রশ্ন উঠছে। হ্যাঁ, উঠছে, ওটাটাই স্বাভাবিক। ভারতের কোচিং এও সমস্যা ছিল, খালিদ জামিলকে দেওয়ার পরে অনেক পরিবর্তন হয়েছে, অনেক সাহসী সিদ্ধান্ত তিনি দেখাচ্ছেন। তো আমাদেরও পরিবর্তন আসলে দরকার, এবং এই পরিবর্তনের আগে অবশ্যই কাবরেরারকে মানে বিতাড়িত করে এরপরে হচ্ছে হামজা চৌধুরী এবং সমিত সোমের পরামর্শ নিয়েই নতুন কোচ নিয়োগ দেওয়া, তাদেরকে কেন্দ্র করে জাতীয় দলটা সাজানো। জায়ানের খেলাটা কেমন দেখলেন নেপালে? জায়ান মানে অত ভালো না, বা ডিফেন্সিভলি দুই একটা ভুল করেছে, বাট ম্যাচ হিসেবে বা বাকিদের পারফরম্যান্সের অনুযায়ী ভালো ছিল। কিন্তু যখন জায়ান উঠে গেল ইনজুর্ড হয়ে আঘাত, তারপরে তার অভাবটা তো বোঝা গেছে। অবশ্যই বোঝা গেছে, কারণ জায়ানের সাইড দিয়ে আক্রমণ হচ্ছিল অ্যাটলিস্ট। আশিক, আমি ফাহমিদুলকে মিস করেছি আজকে ম্যাচে। ফাহমিদুলকে মিস করতে হবে। ফাহমিদুল লেফট উইং এ খেললেও ভালো খেলে, রাইট উইং এ খেললেও ভালো খেলে। আজকে লেফট উইং এ আপনার ফাহিম ছিল না, ফাহিমকে রাইট উইং এ খেলানো হয়েছে, যে কারণে মানে ফাহমিদুলকে মিস করা গেছে। কারণ মানে ফাহমিদুল থাকলে আপনার স্পিডি মানে গতির সাথে আক্রমণটা এবং বডি ল্যাঙ্গুয়েজটা ভালো অন্যদের তুলনায় যারা রয়েছে লোকাল যারা প্লেয়ার রয়েছে। মিস করতে হবে ফাহমিদুলকে, যেহেতু কার্ডজনিত কারণে সে ম্যাচে খেলতে পারবেন না। আশিক, বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের প্রেডিকশনটা যদি বল। আমার কাছে মনে হচ্ছে 2-1 গোলে বাংলাদেশ জিতবে। কে গোল করতে পারে? ভারতের সাথে আমি সাদুদ্দিনের গোল দেখতে চাই। সাদুদ্দিনকে দেখেছিলাম, হ্যাঁ সম্ভব, কেন সম্ভব না। সাদুদ্দিনকে দেখেছিলাম 2019 সালে জামাল ভুঁইয়ার সেট পিস থেকে গোল করেছে। ওই একটা অ্যাচিভমেন্ট দিয়ে তো মনে হয় তিনি টিকে আছেন জাতীয় দলে, এমন কিছু হয়তো, আবার নাও হয়তো। কারণ শুধুমাত্র সে তো আসলে গোলের জন্য খেলে না, সে তো ডিফেন্ডার। তার ডিফেন্ডিং যে ইয়াটা ডিফেন্সে তার ক্যারিয়ারের হাই পয়েন্ট, এটা কি পয়েন্ট ছিল, এটা সত্য। এবং মানে সে মোটামুটি স্টার হয়ে গিয়েছিল এই গোলের পর। আরেকটা গোল কার পা থেকে দেখতে চান? সবচেয়ে তো ভালো লাগে আসলে হামজা চৌধুরীর কাছ থেকে গোল দেখলে, আর এরপরে যদি সমিত গোল করতে পারে সেটাও ভালো। তবে আমি আসলে জায়ানের গোল দেখার অপেক্ষায় আছি। জায়ানের কাছ থেকে গোল দেখা টাফ, তার কাছে অ্যাসিস্ট দেখা অনেক সহজ। কিন্তু যদি সবচেয়ে বেশি খুশি হবে যদি কিউবা মিচেল গোল পায়। একদম কিউবাকে ওই ম্যাচে কি প্রথম থেকে দেখা যাবে? প্রথমে দেখা যাবে না, লাস্টের দিকে হয়তো বা নামাবে, যদি নামায় কোচ। কারণ কাবরেরার হচ্ছে অত গার্ডস বা অত সাহস নেই জুনিয়রদের নিয়ে। আর তিনি যে পজিশনে খেলেন সাধারণত সেই পজিশনে কি খেলতে পারবে? কিউবা মানে যে পজিশনে খেলে ওই পজিশন থেকে তার ভালো শট নিতে পারে। তো ওই পজিশনে তো তাকে আজকে দেখিনি, হয়তো নেক্সট ম্যাচে দেখতে পাবো। এটা নিয়ে আসলে সমস্যা না, এবং ম্যাচে তো আসলে অনেক কিছু হয়। ম্যাচে কিছু ডিফেন্ডার গিয়েও গোল দিয়ে দেয়, এটা প্রবলেম না। প্রবলেম হচ্ছে মানে ভাগ্যের বিষয়। তবে আমার কাছে সত্যি হামজা চৌধুরীর চেয়ে বেশি ভালো লাগবে যদি কিউবা মিচেল গোল করে, কারণ সে আমাদের ফুটবলের ফিউচার স্টার। অবশ্যই। আশিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ পিয়াস। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে 18 নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, এবং কোচ হাভিয়ের কাবরেরার জন্য একটা কঠিন পরীক্ষা, আরও একটা কঠিন পরীক্ষা। এবং সেই ম্যাচ শেষেও কি বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাবরেরার উপরই আস্থা রাখবে? রহমান পেয়ার, স্টার নিউজ।